গত ক্লাসে আমরা ডিজিটাল কন্টেন্ট শেষ করেছিলাম। তো ডিজিটাল কন্টেন্টের পর যে পার্টটা রয়েছে আমাদের, সেটা হচ্ছে শিক্ষা ইন্টারনেট। আমরা ওই পার্টটা একটু আমাদের টেক্সট বই থেকে দেখে আসি। টেক্সট বই থেকে একটু দেখে আসি, সেটা হচ্ছে শিক্ষা ইন্টারনেট। আমরা এর আগে অবশ্যই ই লার্নিং বিষয়ে তোমাদের সাথে আলোচনা করেছি, ক্লাস 9-এও আলোচনা হয়েছে, তারপরে ক্লাস 8-এও আলোচনা হয়েছে ই লার্নিং। তারপরেও আমরা আজকে শিক্ষা ইন্টারনেট নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে আমরা পূর্বে ক্লাসে জেনেছি যে রেডিও, টেলিভিশন, সিডি-রম, ব্যক্তিগত নেটওয়ার্ক, ইন্টারনেট ইত্যাদি নানা রকম মাধ্যম ব্যবহার করে কিভাবে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি বা প্রশিক্ষণ গ্রহণ করতে পারি বা নিতে পারি। সেটা এর আলাদাভাবে শিক্ষার ব্যাপারে ইন্টারনেটের কিছু ভূমিকা আলোচনা করবো। ইন্টারনেটের ভূমিকাটা আসলে কি কি আছে আমরা এখানে আমরা জাস্ট একটু আলোচনা করে দেখবো। এর মধ্যে আমরা অনেক কিছু অলরেডি জেনে গেছি, যেটা অবশ্যই আমাদের পূর্বের ক্লাসে আলোচনা হয়েছে, যে কিভাবে ইন্টারনেট আমাদের শিক্ষায় সহযোগিতা করে থাকে, বা আমরা ইন্টারনেট থেকে আমরা কিভাবে খুব সর্বোচ্চ সহযোগিতা পেয়ে থাকি। সবচেয়ে বড় কথা হলো, আজকে আমরা এই যে ক্লাসে যুক্ত হয়েছি সবাই, এখন পর্যন্ত আমরা আছি, আমি সহ এই ক্লাসের মধ্যে 38 আছি। তো আমরা সবাই ইন্টারনেটের মাধ্যমে যুক্ত হয়েছি। ইন্টারনেট ছাড়া আমরা এই ক্লাসে যোগদান করা সম্ভব নয়। তো আসলে একটু বিষয়টা একটু জেনে নিই। আমরা ইন্টারনেট শব্দের সাথে আমরা অনেক পরিচিত, অবশ্যই পরিচিত। আর ইন্টারনেটের কারণে এই প্রযুক্তির সারা পৃথিবীতে খুব বড় বড় পরিবর্তন এনেছে। প্রযুক্তি ব্যবহারের জন্য আমাদের কিছু অবকাঠামো এবং আর্থিক সচ্ছলতা থাকতে হয়। আসলে এটা অবশ্যই কথাটা আমাদের জন্য প্রযোজ্য না, এটা অ্যাকচুয়ালি যারা অত্যন্ত প্রত্যন্ত অঞ্চলে আছে তাদের জন্য কথাটা প্রযোজ্য, যে একটা অবকাঠামো আমাদের শহরে বা মেট্রোপলিটনে এটা অবকাঠামো একটা তৈরি করাই থাকে। ইফ ইউ ওয়ান্ট, ইউ উইল বি কানেক্ট দ্য ইন্টারনেট। ইন্টারনেট ব্যবহার করতে হলে একটি কম্পিউটার কিংবা স্মার্ট ডিভাইস দরকার। একটা স্মার্ট ডিভাইস বা একটা কম্পিউটার দরকার ইন্টারনেট কানেকশনের জন্য। মোবাইল প্রযুক্তি তো অনেক উন্নত হয়েছে এবং তার ক্রয় সীমার মধ্যে সেটা চলে আসছে, আর এটা হচ্ছে স্মার্টফোন হিসাবে পরিচিত। আর এই স্মার্টফোনে কিন্তু ব্যাপক ইন্টারনেট সুবিধা পাওয়া যায়। আমাদের এখানে যারা ক্লাসে আছে, আমাদের বেশিরভাগ কিন্তু কানেক্টেড বাই দ্য স্মার্টফোন। এই স্মার্টফোন গুলোর স্ক্রিন ছোট, তাই একটু ব্যবহার করা কঠিন। তবে আশা কথা হচ্ছে ল্যাপটপ এবং স্মার্টফোনের মাঝামাঝি একটি সম্ভাবনা রয়েছে, সেটা হচ্ছে ট্যাবলেট। এই ট্যাব দিয়ে আমরা ট্যাবলেট যেটা আছে, ট্যাব দিয়ে আমরা খুব সহজেই, স্ক্রিনটা অত বেশি বড়ও না যে ক্যারি করতে বেশি কঠিন হয়, এবং এত ছোটও না যেটা হাতে ধরতে পারা যায় না, এমন কিছু না, এটা এর মাঝামাঝি অবস্থায় আছে। তো ট্যাবলেট দিয়ে আমরা শিক্ষার কাজটা খুব সহজেই করতে পারি। এর আগের পাঠে পড়েছি যে ইবুক আছে, কিছু ইবুক রিডার আছে, লাইক এ যে ট্যাবলেট এর মতো করে একটা তোমার ইয়ে আছে, ইবুক রিডার আছে, যেখান থেকে আমরা বই পড়তে পারি বা বিভিন্ন কাজে ব্যবহার করতে পারি। তারপরে আবার এই ট্যাবে ব্যবহার করার জন্য আমাদের বিভিন্ন কোম্পানি সেই রকম করেই তোমার সেই কথা মাথায় রেখে তোমাদের কিছু শিক্ষা কাজে ব্যবহৃত অ্যাপ্লিকেশন বা কন্টেন্ট তৈরি ইতিমধ্যে শুরু করে দিয়েছে, যেটা আমরা অলরেডি ব্যবহার করছি। ওকে, ইন্টারনেট ব্যবহার করার উপযোগী কম্পিউটার, ল্যাপটপ, ট্যাবলেট কিংবা স্মার্টফোন হাতে চলে এলেই কিন্তু আমরা ইন্টারনেটের সুবিধা ভোগ করতে পারি। প্রয়োজন হয় ইন্টারনেট সংযোগের। আমরা ইন্টারনেট সংযোগ অবশ্যই নিতে হবে। আর এই স্মার্ট ডিভাইস থাকলেই আমরা কেবল ব্যবহার করতে পারি না, যে ইন্টারনেট ব্যবহার করতে পারি না। এটার জন্য অবশ্যই একটা কানেকশন প্রয়োজন, ইন্টারনেট কানেকশন। তবে এখানে একটা আমাদের জন্য একটু কষ্টের বিষয়, যারা নাকি গ্রামে আছে, তারা খুব সহজেই কিন্তু ইন্টারনেট সেবাটা পেতে পারো না। যদিও এখন আমাদের মোবাইল
ফোনের মোবাইল নেটওয়ার্ক কারণে, মোবাইল ফোন নেটওয়ার্কের কারণে আমরা খুব সহজে গ্রামে থেকেও পেয়ে যাচ্ছি, তবে সকল জায়গায় সমানভাবে তুমি নেটওয়ার্কের স্পিড পাও না। যে কারণে আমরা অনেক সময় আমাদের এই যে পরীক্ষা গ্রহণ করার সময় অনেকে বলতেছে, স্যার আমি তো পরীক্ষা সাবমিট করেছি কিন্তু আমার তো নাম্বার নেই। তো এই নেটওয়ার্ক ডিস্টার্বের কারণে এটা অনেক সময় হয়ে যায়। তো এটা স্পিড যদি ঠিকভাবে সব জায়গায় না থাকে, এটা অনেক সময় অর্থহীন হয়ে পড়ে। আবার ভালো স্পিড ইন্টারনেট পেতে হলে ও যে পরিমাণ টাকা খরচ হয়, এটা আমাদের দেশের অনেকেরই সামর্থ্যের বাইরে চলে যায়। আমাদের ইন্টারনেট সঙ্গে, তবে এটার জন্য যেটা আমাদের পরামর্শ, যে আমাদের শিক্ষায় যদি যে ইন্টারনেট ব্যবহার করতে হয়, তাহলে আমাদের দেশে সাশ্রয়ী মূল্য শিক্ষার্থীদের হাতে সেটা তুলে দিতে হবে। প্রয়োজন হলে বা সম্ভব হলে সেটা বিনামূল্যে আমরা যদি পেতে পারি, তাহলে তো আমরা সেটা ভালোভাবে শিক্ষা ব্যবহার করতে পারবো। যদি এই দেশের সকল শিক্ষার্থীরা ল্যাপটপ কিংবা ট্যাবলেট ব্যবহারের সুযোগ থাকে এবং দ্রুত গতির বেশি ব্যান্ডউইথ ইন্টারনেট ব্যবহার করার সুযোগ থাকে, তাহলেই কিন্তু পুরোটা শেষ হয়ে যাবে না। এরপরের প্রশ্ন, ইন্টারনেটে আমাদের দেশের শিক্ষার্থীরা কি ব্যবহার করবে? তাদের উপযোগী কন্টেন্টস কি আছে? মানে তোমাদের উপযোগী কন্টেন্টস কি অ্যাভেলেবল আছে তোমাদের এই ইন্টারনেটের মধ্যে? তো বাংলা ভাষায় সেগুলি এখনো তেমন ভাবে নেই বললে আবার ভুল হবে, অনেক আছে, ইন্টারনেটে কন্টেন্ট আছে, বাংলা ভাষার কন্টেন্ট বর্তমানে হয়ে গেছে। সরকার উদ্যোগে কিংবা ব্যক্তিগত প্রাতিষ্ঠানিক উদ্যোগে এগুলি গড়ে উঠতে শুরু করেছে। আমরা খুব দ্রুত সেগুলো ইন্টারনেট থেকে পেতে শুরু করব। এখন আমরা এখানে প্রায় 40 জন স্টুডেন্ট আছে। তো এখান থেকে আমরা বলো তো ব্যান্ডউইথ মানে কি? আমরা কি ব্যান্ডউইথ জিনিসটা বুঝি? যে কেউ বলতে হবে। ইন্টারনেটের স্পিড। ইন্টারনেটের স্পিড একজন, এটা কে বলছে? একটা নির্দিষ্ট সময়ে ইন্টারনেটে কতটুকু তথ্য দেওয়া যাচ্ছে সেটার একটা মাপকাঠি। আর কেউ? অনেক সুন্দর বলেছো, তোমরা আসলে অনেক কিছুই জানো। মূলত আমরা ইন্টারনেট কানেকশন যেটা পেয়ে থাকি, আমরা যেটা স্টেট ফরওয়ার্ড বলি, আমরা অনেকে বলি এমবি কিনে বলে না? হ্যাঁ, আমরা বলে থাকি না এমবি কিনে। এই এমবিটাই হচ্ছে ব্যান্ডউইথ। কত মেগাবাইট ডেটা তুমি আদান প্রদান করতে পারবে, এবং এটা কত মেগাবাইট যেটা আছে, মানে যে এটা আছে সেটা কতটুকু ব্যবহার করতে পারবে, সেটাই হচ্ছে ব্যান্ডউইথ। এবং সেটা খুব দ্রুত গতির হতে হবে, মানে ডেটা আদান প্রদানটা যত দ্রুত গতির হতে পারে। তুমি মনে করো যে তুমি যদি তোমার ইন্টারনেট কানেকশন থাকে, তোমার ব্যান্ডউইথ যদি না থাকে তো কোনো লাভ নেই। এবং ব্যান্ডউইথটা যদি খুব দ্রুত গতির না হয়, ডেটা যদি খুব দ্রুত আদান প্রদান, মানে একজনকে দেয়া নেয়া করতে না পারো। সাপোজ তোমাকে চাইলাম যে আমি এই টেক্সট বইটা তোমাকে আমি মেইল করব। মেইল করার সময় দেখা গেল যে আমার এই ছোট্ট একটা বই এই আপলোড হতে এই আধা ঘন্টা সময় লেগে গেছে। ব্যান্ডউইথ হচ্ছে তোমার অনেক স্লো গতির হয়ে থাকে অনেক সময়। আবার এটা দেখা যাচ্ছে উইদিনে 2 সেকেন্ড or 3 সেকেন্ড ব্যান্ডউইথ এটা তোমার আপলোড হয়ে গেছে, তার মানে ব্যান্ডউইথ স্পিড ভালো ছিল। ঠিক আছে, মানে যেটা প্রদানের স্পিডটা, আবার আদানের স্পিড যেটা বোঝে আদান প্রদান, যে এটা যদি খুব ভালো থাকে, এইটাই হচ্ছে তোমার সাধারণত ব্যান্ডউইথ। আমি কি বিষয়টা ক্লিয়ার করতে পেরেছি? যেটা আদান প্রদানের যে পরিমাণটা, ওইটাই হচ্ছে মূলত ব্যান্ডউইথ। এটা খুব দ্রুত আসা যাওয়া করাটা হচ্ছে তোমার এই আমাদের দ্রুতগতির ইন্টারনেট যেটাকে আমরা বলে থাকি। ঠিক আছে, আবার এমবি কি নয় আজকের পরে যেন আমরা না বলি, আমরা বলবো ব্যান্ডউইথ। এই মুহূর্তে শিক্ষণীয় অনেক কিছু ইন্টারনেটে পাওয়া যায়। লেখাপড়া করতে বুঝতে হলে ইন্টারনেটে সেটি অনুসন্ধান করতে পারে। মোটামুটি নিশ্চিতভাবে বলা যায় যে সে তার উত্তরটি কোনো না কোনোভাবে পেয়ে যাবে। একজন ছাত্রছাত্রী যদি কোনো নির্দিষ্ট বিষয় শিখতে চায় কিংবা জানতে চায়, সে ইন্টারনেটে খুঁজে বের করে নিতে পারবে। সেজন্য বিভিন্ন সার্চ ইঞ্জিনের পাশাপাশি অত্যন্ত দক্ষ সার্চ ইঞ্জিনও
আমাদের দেশে প্রযুক্তি বিজ্ঞান তৈরি করেছেন, তবে সার্চ ইঞ্জিনগুলো ব্যবহার করার জন্য ইংরেজি ভাষায় দক্ষতা প্রয়োজন। সার্চ ইঞ্জিনের মাধ্যমে আমরা খুব সহজেই আমাদের কোনো কাঙ্ক্ষিত বিষয় সম্পর্কে স্যার ভূমিকম্প হয়েছে স্যার, বুঝতে পারছেন? আহ, স্যার ভূমিকম্প হইতেছে। কে তো আমরা খুব সহজেই সার্চ ইঞ্জিন ব্যবহার করে আমাদের কাঙ্ক্ষিত বিষয় সম্পর্কে জানতে পারি। অনেক সময় কিছু কাঙ্ক্ষিত বিষয় আছে যেটা আমাদের জানার মধ্যে থাকে না বা পাঠ্য বইয়ে নেই, সেটা যদি আমি জাস্ট সার্চ ইঞ্জিনে গিয়ে লিখে সার্চ করলেই সেটা চোখের সামনে চলে আসতে পারে। আর এরকম দুই একটা সার্চ ইঞ্জিনের নাম কি কেউ বলতে পারবে? কি ধরনের সার্চ ইয়াহু ইঞ্জিন? পিপিলিকা ইয়াহু, গুগল। গুগল, ইয়াহু, পিপিলিকা, কত কিছু। গুগল, ইয়াহু, পিপিলিকা, বিং। ইয়েস ইয়েস, এগুলি মোটামুটি সবচেয়ে বড় সার্চ ইঞ্জিন। থ্যাংক ইউ, তোমরা তো মাশাআল্লাহ অনেক কিছুই জানো। ওকে, তারপরে গণিতের অত্যন্ত চমৎকার কিছু সাইট রয়েছে যেখানে গণিতের যে কোনো প্রশ্নের উত্তর খুঁজে পাওয়া যায়। যে কোনো প্রশ্নের উত্তর আমাদের মাঝে মাঝে কিছু গণিত টিচারকে দেখি যে কিছু কিছু গণিত সাইট থেকে তোমাদের জন্য খুব সুন্দর সুন্দর কন্টেন্ট খুঁজে বের করে নিয়ে এসে সেটা তোমাদের উপযোগী করে তৈরি করে তোমাদের সামনে উপস্থাপন করে, এরকমও দেখেছি। বিজ্ঞানের জন্য তো কন্টেন্টস এর অভাব নাই, ইন্টারনেটে বিজ্ঞানের কন্টেন্টস অনেক বেশি পাওয়া যায়, বা হাতে কলমে শেখার মতো সাইটও রয়েছে। উৎসাহী মানুষের নানা বিষয় গ্রুপ তৈরি করে রেখেছে, তাদের যে কোনো প্রশ্নের উত্তর দেওয়া হয় বলে হলে তারা উত্তর দিতে পারেন। বাংলায় শিক্ষা দেওয়ার জন্য ইন্টারনেটে অত্যন্ত কিছু চমৎকার সাইট রয়েছে। ইন্টারনেটের শিক্ষার একটা বিশাল জগৎ, যেখানে যেটা এখনো অনাবিষ্কৃত রয়েছে, আমরা জানি না। যখন আমরা সেটা আবিষ্কার করতে শুরু করব তখন সম্পূর্ণ নতুন একটি জগৎ আমাদের সামনে হাজির হবে। যেমন টেকনোলজিক্যালি যদি আমরা চিন্তা করি, যারা নাকি কম্পিউটার প্রোগ্রামার, বিশেষ করে কম্পিউটার প্রোগ্রামিং যারা করে বা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এ যারা লেখাপড়া করে, তাদেরকে যদি বলা হয় তোমাদের সাহায্য করে এরকম একটা ওয়েবসাইটের নাম বলো, স্ট্রেট ফরওয়ার্ড ওরা বলে ফেলবে স্টেক ওভারফ্লো, একটা ওয়েবসাইট আছে যেখান থেকে যে কোনো প্রশ্ন করলেই উইদিন এ মিনিট জবাব চলে আসে, মানে যে কেউ জবাব দিয়ে দেয়। মানে সারা পৃথিবীর বড় বড় কম্পিউটার ইঞ্জিনিয়ার সেটার সাথে যুক্ত আছে। এরকম ভাবে অনেক কমিউনিটি আছে, যে শিক্ষা কমিউনিটি আছে। তো সেগুলি আমরা অবশ্য খুঁজে বের করে নিতে পারবো যে শিক্ষা কমিউনিটিগুলি কি কি আছে, কি আসে, বিষয়গুলি দেখে নিতে পারবো। এখন শিক্ষা ইন্টারনেট আমরা যে আলোচনাটা করলাম, যে সেখানে কিছু ডিভাইসের কথা আসছে। ডিভাইসগুলি আমাদের এই যে দামেও তোমার হাতের নাগালে আছে। এই ডিভাইসগুলির সাথে আবার ইন্টারনেট কানেকশন থাকতে হবে। ইন্টারনেট কানেকশনে আবার দ্রুতগতির ব্যান্ডউইথ থাকতে হবে। হ্যাঁ, দ্রুতগতির এমবি আমরা বলবো না, আমরা দ্রুতগতির কি বলবো, ব্যান্ডউইথ বলবো। ঠিক আছে, এবং আমার কাছে ডিভাইস আছে, ব্যান্ডউইথ আছে। এখন আমি যদি কোনো কিছু শিখতে চাই বা আমার কোনো কিছু জানার প্রয়োজন হয়, তখন আমি সার্চ ইঞ্জিন সহজে ব্যবহার করে আমার কাঙ্ক্ষিত বিষয়টা আমি জেনে নিতে পারি। ঠিক আছে, এবং শিক্ষায় অনেক ধরনের সাইট রয়েছে, বিভিন্ন বিষয়ভিত্তিক অনেক সাইট রয়েছে, এবং বিষয়ভিত্তিক শিক্ষক শিক্ষার্থী ওনারা নিজেরা কমিউনিটি তৈরি করে আমাদের ইন্টারনেটে শিক্ষা দেয়া বা শিক্ষা নেওয়ার জন্য একটা প্ল্যাটফর্ম খুলে বসে আছে। জাস্ট আমরা সেটা থেকে সেবা নিতে পারি। আমাদের বইয়ের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে শিক্ষা ইন্টারনেট। এইটা নিয়ে আর কারো কোনো প্রশ্ন আছে? ওকে, তাহলে আমরা আবার আরেকটা বিষয়ে চলে যাই, সেটা হচ্ছে শিক্ষা ইন্টারনেটের গুরুত্ব। স্যার হ্যাঁ স্যার হুম হুম স্যার আমি একটা কথা বলছি। স্যার আমাদের ওই যে মৌখিক পরীক্ষাটা হবে, এটা কি আপনি নেবেন না স্যার? অবভিয়াসলি। অ্যাসাইনমেন্টের উপরে আমি তোমাদের পরীক্ষা নিয়ে থাকবো। স্যার কি আগামী বুধবার আগামী বুধবার বলতে কি বুঝাচ্ছ?
আগামী তার মানে বুধবারে আপনার স্যার ক্লাস আগামী আগামী বুধবার বুধবার। বলতে আগামী সপ্তাহ, হুম, কারণ স্যার আগামী বুধবারেই আপনার ক্লাস আছে, এরপর ঠিক এরপর আছে। আর তার মানে নেক্সট ক্লাস উইকে নাই। ক্লাসে নেবেন? হ্যাঁ, নেক্সট উইকের ক্লাসে আমরা নিয়ে নেব, তোমরা প্রত্যেকেই উপস্থিত থাকবে, ঠিক আছে? ওকে স্যার, নিয়ে স্যার, থ্যাংক ইউ স্যার, এটাই জানি। ওকে, আমরা চেষ্টা করবো যাতে সবাই ক্লাসে উপস্থিত থাকতে পারি, ঠিক আছে? আমরা সবাই উপস্থিত থাকার চেষ্টা করব ক্লাসের মধ্যে, যেন ওই আমরা ফিডব্যাকে যেন আমরা খুব দ্রুত আমরা যেন সকলে অংশগ্রহণ করতে পারি, ঠিক আছে? আমরা সেটা একটু দেখব। আমাদের ফিডব্যাক এক্সামটা কিভাবে নেওয়া হবে? ফিডব্যাক এক্সাম তোমাদের নিতে পারি এভাবে, তোমাদের মৌখিক প্রশ্ন করব নাকি আমি পোল দিয়ে নিয়ে নিতে পারি, অবশ্য ফিডব্যাক এক্সামটা খেলাম। মূলত এখানে হচ্ছে ইন্টারনেট ও আমার পাঠ্য বিষয়গুলো, এটা আমরা একটু দেখব। ইন্টারনেট ব্যবহারের গুরুত্ব। শিক্ষক হলেন আলোক শিখার মতো। যে কোনো একজন শিক্ষক যদি আমরা বলি যে সে হচ্ছে আলোক শিখার মতো। শিক্ষার্থীরা সেই আলোতে আলোকিত হয়, তারা যা শিখতে চায় সেটুকু শিখে নেয়, এবং শিক্ষক কোনো কিছু শেখান না, বরং তিনি শিখতে সাহায্য করেন। তুমি যদি না শিখতে চাও তাহলে তোমাকে কোনো ক্রমেই শেখানো যাবে না, তবে তুমি যদি শিখতে চাও তোমাকে শিখতে সাহায্য আমরা করতে পারি। যারা শিক্ষক আছেন তিনি সাহায্য করে থাকেন, এই কথাটা বলা হয়েছে তোমাদের পাঠ্য বইয়ের মধ্যে। তারপরে দেখো, শিক্ষা ইন্টারনেটের গুরুত্ব কি আছে, শিক্ষার সাথে ইন্টারনেটের কোনো সম্পর্ক আছে কি? এটা আমরা এতক্ষণ এর আগের পাঠে আমরা দেখে এসেছি। ইন্টারনেট সংযোগ হলেই কি শিক্ষার্থীরা লেখাপড়া ভালো হয়ে যায়? না, শিক্ষার্থীরা তখন কি করে? কম্পিউটার গেমস খেলে, সামাজিক নেটওয়ার্কে মানে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে সংযোগ শুরু করে দেয়, তারপর কম্পিউটার প্রোগ্রামিং ও করে থাকে। যদি তোমার তোমার ইন্টারনেট সংযোগ থাকে সেগুলি করা সম্ভব, করতে থাকে স্টুডেন্টরা। ইন্টারনেটে প্রাপ্ত শিক্ষা বিষয়সমূহ যেটা আছে, বই হারিয়ে গেলে বা নষ্ট হয়ে গেলে তোমরা কি করবে? বই আমরা ডাউনলোড করে নিতে পারি ইন্টারনেট থেকে। ইন্টারনেটে তোমার ইবুক নামে একটা ebook.gov.bd নামে একটা সাইট আছে, সেখান থেকে আমরা বইটা ডাউনলোড করে নিতে পারি, অথবা এনসিটিবি মানে ন্যাশনাল কারিকুলাম এন্ড টেক্সট বুক বোর্ড, সেখান থেকে আমাদের বইগুলো খুব সহজে আমরা ডাউনলোড করে নিতে পারি, খুব সহজেই আমরা সেটা ডাউনলোড করতে পারি। এবং এই এনসিটিভির বইসমূহ অনেকে আবার নিজেরা ডাউনলোড করে আবার নিজেদের সাইটে আপলোড করেছে, এরকম অনেক আছে। অবশ্য আমি তোমাদের জন্য একটা সাইট বানিয়ে রেখেছি, সেখানেও কিন্তু তোমার সকল বইগুলি তুমি ইচ্ছা করলে পেতে পারো, ঠিক আছে? তারপরে দেখো, দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য ডিজিটাল মাল্টিমিডিয়া টকিং বুক, যারা নাকি দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী আছে, এটা একটু বাংলাদেশ সরকারের একটা খুব বড় উদ্যোগ ছিল, সেটা যে দৃষ্টি প্রতিবন্ধী যারা আছে তাদের জন্য বই বের করা। ওরা যদি কিটা জানে, কিবোর্ড সম্পর্কে ধারণা থাকে, হাতে ধরে ধরে যদি কি তাদেরকে শেখানো হয়, তাহলে কিবোর্ডে জাস্ট এটা প্লে করে দিলেই সেটা স্পিকারের মাধ্যমে শুনে শুনে ওরা পড়ে ফেলতে পারে এবং সেটা শিখে নিতে পারে। মজার বিষয় হচ্ছে এই বইটা কিন্তু আমার কাছেও আছে, যে ডিজিটাল মাল্টিমিডিয়া টকিং বুক একটা বই আছে, ঠিক আছে? তোমার পুরো বইটা পড়ে দেবে তোমাকে, তুমি জাস্ট তুমি শুনবে আর শিখবে। এটা দৃষ্টি প্রতিবন্ধী, অনেকটা স্যার ওই যে গুগলের টকব্যাক এর মতন। হ্যাঁ হ্যাঁ, এটা কি আমাদের বই স্যার? তোমাদের বইটাই আছে এরকম টকিং বুক হিসাবে আছে। আমার কাছে অবশ্যই আছে বইটা, ডিজিটাল টকিং বুক, একদম 6 থেকে 10 পর্যন্ত সকল বিষয়ে টকিং বুক রয়েছে, এবং টকিং বুকের জন্য একটা ওয়েবসাইটও আছে, সেখান থেকে তুমি অলরেডি পেয়ে যেতে পারো।
তো এটা হচ্ছে তারপরে আছে বই হারিয়ে গেলে তোমরা কি বাজার থেকে বই কিনবে? বই কেনার কি দরকার হবে? নো, কোনো দরকার নেই। বই কিনবো না, বরং ডাউনলোড করবো। ইন্টারনেট থেকে সহজে বই সংগ্রহ করা যায়, ইন্টারনেটে বিনামূল্যে বই পাওয়া যায়, মানে কোনো টাকা পয়সা ব্যবহার করতে মানে দিতে হয় না। এটা ছাড়াই তোমার বোর্ডের বইগুলো তুমি পেয়ে যেতে পারো। এরপরে হচ্ছে কপিরাইট আইন ভঙ্গ করবো না। এখানে কপিরাইটের বিষয়টা হচ্ছে তোমার কিছু কিছু বই আছে যে বইগুলি তোমার কপিরাইট করা থাকে। এই কপিরাইট আইনটা ভঙ্গ করব না, যে কপিরাইট আইনের মধ্যে থাকে যে এটা নকল করা যাবে না, মানে হুবহু এটা নিয়ে লেখা যাবে না, লেখে প্রকাশ করা যাবে না, বা কপিরাইট বইগুলো তোমার অনেক কিছুটা মূল্য দিয়ে কিনতে হয়, সেগুলি মনে করো মূল্য ছাড়া কেনা যায়, এরকম বইগুলি আমরা নেব না। মূল্য ছাড়া নেওয়া যায়, ঠিক আছে। যে একজনের বইটা কি করলো, যে ইন্টারনেট থেকে চুরি করে নিল, নিয়ে তোমাকে সেটা দিল যে সে বইটা তুমি নিয়ে পড়তে পারো, সেই কাজটা তুমি অবশ্যই করবে না। কারণ তুমি যদি টাকা দিয়ে কিনে দরকার হয়, তাহলে তুমি টাকা দিয়ে কিনবে, যেটা তুমি ক্লাস 7-এ পড়ে আসছো এটা, যে একজন লেখক স্যার বা আমাদের উইন্ডোজটা কি অরিজিনাল? স্যার উইন্ডোজই তো স্যার অরিজিনাল না। হ্যাঁ, উইন্ডোজ অনেকেরই অরিজিনাল না, আবার অনেকে অরিজিনাল ব্যবহার করে। যেমন আমার উইন্ডোজটা অরিজিনাল এবং আমার অফিসটা অরিজিনাল। তুমি স্যার উইন্ডোজ অবশ্যই আমারটাও অরিজিনাল অরিজিনাল। নকল সেটা বুঝবো কেমনে? হ্যাঁ, স্যার উইন্ডোজ কি আসল স্যার নাকি তাহলে নকল? তো অনেক কিছু স্যার টাকা দিয়ে পেমেন্ট দিয়ে কিনতে হয় স্যার, অনেক অ্যাপস। হ্যাঁ, যেটা টাকা দিয়ে কিনতে হয় সেটা টাকা দিয়ে কিনবে, যদি তোমার ব্যবহারের প্রয়োজন হয় সেটা কিনবে। তবে বোঝার জন্য বিষয় আছে, অনেকগুলি বিষয় আছে। তুমি সাপোজ আমি যেখানে আছি এখন কি স্টপ হয়ে গেছে, তাই না? আমি একটু দেখাচ্ছি তোমাকে যে কিভাবে বুঝবে। আমি যদি এটাতে যাও, ফাইলে যাও, ফাইলে গিয়ে অ্যাকাউন্টে যাও, যে প্রোডাক্ট অ্যাক্টিভেটেড, এবং এটা ইয়ে করা তোমার অ্যাক্টিভ করা হচ্ছে আমার অ্যাকাউন্টের বিপরীতে, এটা অ্যাক্টিভ করা হয়েছে এবং এটা কেনা। এবং তুমি যদি ক্র্যাক করে তো স্যার অ্যাক্টিভ স্যার করা আমারটা যায়। এন্টারপ্রাইজ লেখা। হ্যাঁ, ক্র্যাক করে অ্যাক্টিভ করা যায়, হ্যাঁ ক্র্যাক করে অ্যাক্টিভ করা যায়, কিন্তু এটা আমারটা কিনে অ্যাক্টিভ করা। আমারটাও স্যার অ্যাক্টিভ স্যার, ফ্রিতে। ফ্রিতে অ্যাক্টিভ যেটা করা যায়, কিন্তু তোমার বিভিন্ন সময় বিভিন্ন 3 মাস 2 মাস 1 মাস পর পর সেটা ইয়ে আসে তোমার। মেলা করে স্যার হালকা। হ্যাঁ, তোমার সেটা ইয়ে করা যায় না, সঠিকভাবে ব্যবহার করা যায় না। এবং তাছাড়া স্যার স্যার এটা অফ স্যার হয়ে যায়, পরে মডিফাইড আস্তে সফটওয়্যার আস্তে স্যার, সব এটা তো স্যার মডিফাইড ফাংশন সফটওয়্যার, অফ হয়ে হ্যাক যায়। হওয়ার চান্স আছে। হ্যাঁ, তবে আমি আরেকটা কথা বলি, তুমি যখন নাকি একটা ক্র্যাক সফটওয়্যার ব্যবহার করবে, তুমি উইন্ডোজের ক্র্যাকটা যদি ব্যবহার করো, তাহলে তুমি উইন্ডোজের অনেক সুযোগ সুবিধা পাবে না, ঠিক আছে। উইন্ডোজের বিশেষ করে যেটা নাকি তোমার লাইভ সাপোর্ট পাওয়া যায়, সেটা তুমি কখনো পাবে না, ঠিক আছে। কোনো একটা সমস্যা হতেই পারে, আমি ডিভাইসের সমস্যার কারণে আমার এটা এইভাবে কাজ নাও করতে পারে, কিন্তু তুমি এই সাপোর্টটা কিন্তু ইনস্ট্যান্টলি তুমি মাইক্রোসফট থেকে পেতে পারো, সেটা তুমি পাবে না। ওকে, এই বিষয়গুলো আমরা পরে আসবো, এই বিষয়গুলো আমরা পরে আসছি। এখন মনে করো বিজ্ঞান ক্লাব, গণিত ক্লাব, সাহিত্য ক্লাব, এরকম অনেক ক্লাব আছে। আমাদের তো প্রায় 17টা ক্লাব আমাদের কলেজে। এই ক্লাবগুলিতে আমরা সাধারণত শারীরিকভাবে উপস্থিত হয়ে আমরা এগুলি অংশগ্রহণ করেছি এতদিন, কিন্তু এবার যে ভার্চুয়াল মেগাফেস্ট গেল, সেটা থেকে আমাদের কারোকে সরাসরি শারীরিকভাবে উপস্থিত হতে হয়েছে? হয়নি। আমরা আমরা সরাসরি আমরা অনলাইনে ইন্টারনেটের মাধ্যমে বা শারীরিকভাবে উপস্থিত না হয়েও আমরা বিভিন্ন যে যার জায়গা থেকে আমরা এই ক্লাবের বিভিন্ন প্রোগ্রামে আমরা অংশগ্রহণ করতে পেরেছি, ঠিক আছে। তারপরে একটা ভিডিও দেখি আমরা, আচ্ছা না, এতটুকু আমরা শেষ করি যে ইন্টারনেট কিভাবে তোমাদের পড়ালেখার কাজে সাহায্য করতে পারে। তার 5টি দিক আলোচনা করে লেখো। এটা একটা তোমাদের একটা যদি হোমওয়ার্ক, এখন তো দেওয়াটা উচিত না যেহেতু অ্যাসাইনমেন্ট করছো, প্রতি সপ্তাহে কমপক্ষে 2টা অ্যাসাইনমেন্ট করতে হচ্ছে তোমাদের, 21 সপ্তাহের অ্যাসাইনমেন্ট তোমাদের আছে। ওকে, আমরা কি আর সামনের দিকে যাব এই ইয়েতে, পাঠ্য বইয়ে সামনের দিকে গেলে তো আজকে শেষ করতে পারবো না। স্যার করেন, স্যার জান। একটা আমরা ভিডিও দেখি, কি বলো?
জি স্যার। ওকে স্যার। বাবা চাইতো ডাক্তার হই, আর মা ভাবতো আমি একজন নামকরা উকিল হব। অথচ আমার ভালো লাগতো কম্পিউটার, নতুন নতুন সফটওয়্যার, দারুণ সব গ্রাফিক্স। একটু একটু করে নিজেই চেষ্টা করতাম ভালো কিছু করার। বিশ্ববিদ্যালয়ের মাঝামাঝি সময় সেই চেষ্টার ফলও পেতে শুরু করলাম। ঘরে বসেই শুরু বিদেশি বিভিন্ন কোম্পানির গ্রাফিক্স ও সফটওয়্যার নিয়ে ছোটখাটো কাজ। একসময় মনে স্বপ্নদানা বাঁধতে শুরু করে, বুঝতে পারি আমি কি হব। আর নিরাশ করিনি বাবা মাকে। এখন তারাও আনন্দিত আমার সাফল্যে। থেমে থাকা মানেই পিছিয়ে পড়া যখন ছুটছে পুরো দুনিয়া। আমি থেমে থাকিনি, আইসিটিকেই পেশা হিসেবে নিয়েছি। আর ছোট ছোট সাফল্য দিয়ে শুরু হওয়া আইসিটি সেক্টরে আমরা এখন সেরাদের দলে। এখন দেশ জুড়ে কাজ করছে। একটা ভিডিওতে, এই ভিডিওটা দেখে আমরা কি জানতে পারি, বুঝতে পারি আমাদের জন্য কি মেসেজ আছে ভিডিওতে, বলো তো? স্যার আইসিটি কে আমরা আমাদের পেশা হিসেবে নিতে স্যার পারি। আইসিটি কে স্যার আমরা আমাদের পেশা হিসেবে গ্রহণ করতে পারি স্যার। আইসিটিটাকে আমরা আমাদের পেশা হিসেবে নিতে পারি, এবং এখানে শুধুমাত্র আইসিটি কেবল পেশা সেটা না, আমাদের পেশায়ও আইসিটিটা ব্যবহার করতে পারি, এটা হচ্ছে মূল কথাটা। নট অনলি আইসিটির যে পেশা হবে তা না, আমার যে কোনো পেশাতে আমি আইসিটিটা ব্যবহার করতে পারি আমাদের কেরিয়ারের মধ্যে। এই কথাটাই এখানে মূল আলোচ্য বিষয়, ঠিক আছে? কেরিয়ারে আইসিটির প্রাথমিক দক্ষতা সমূহ, তোমার কেরিয়ারে যদি তুমি ভালো করতে চাও, কেরিয়ারের মতো করে নিতে চাও, তাহলে তোমার কি কি দক্ষতা প্রাথমিকভাবে অবশ্যই থাকতে হবে। যে দক্ষতাটা না থাকলে তোমার কেরিয়ারে তুমি একেবারে অচল হয়ে যাবে, একেবারেই অচল হয়ে যাবে। সেইটা একটু আমরা দেখে নিই যে যেগুলি আছে। অফিস সফটওয়্যারের ব্যবহার, মাইক্রোসফট অফিস আছে, মাইক্রোসফটের কথাই যদি বলি, যে মাইক্রোসফট অফিস সফটওয়্যার ব্যবহার করে আমরা অনেকগুলি, যেমন তোমাকে এখন আমি যেটা দেখাচ্ছি সেটা মাইক্রোসফট অফিস সফটওয়্যার ব্যবহার করেই একটা প্রেজেন্টেশন তোমাদেরকে দেখাচ্ছি। এই প্রেজেন্টেশনের মতো দক্ষতা যদি আমার না থাকতো, তাহলে আমি আজকে ক্লাসটা পরিচালনা করতে পারতাম না। প্রত্যেকটা জায়গাতেই কোনো কিছু হলে একটা প্রেজেন্টেশন দিতে হয়। তারপর হচ্ছে তোমার ইন্টারনেটের ব্যবহার, তারপর হচ্ছে সামাজিক যোগাযোগ। সামাজিক যোগাযোগে যদি তুমি খুব ভালো দক্ষ না হও, তাহলে তুমি তোমার ক্যারিয়ারে ভালো করতে পারবে না। যেমন প্রফেশনালদের জন্য, যে কোনো প্রফেশনালদের জন্য ওভার স্মার্ট প্রফেশনালদের জন্য একটা সামাজিক যোগাযোগ আছে। সেই সামাজিক যোগাযোগটার নাম কি তোমরা কেউ জানো? স্যার লিঙ্কডইন। ইয়েস, লিঙ্কডইন। লিঙ্কডইনের সাথে যারা যুক্ত, তারা প্রতিটা মুহূর্তেই সারা পৃথিবীর সকল ডেভেলপড বা সকল প্রফেশনের সর্বশেষ খবরটা তাদের হাতে থাকে। তার মানে সে এই দক্ষতাটা যদি তার না থাকে, তাহলে তো সে ক্যারিয়ারে ভালো করতে পারবে না। তারপরে ইমেল একটা এখন বেসিক জিনিস। যেমন সাধারণত আমরা পড়াশোনা শুরু করলে অ আ ক খ দিয়ে শুরু করি, অথবা এবিসিডি দিয়ে শুরু করি। এখন ক্যারিয়ার শুরু করতে হলে এই ক্যারিয়ারের অ এর মধ্যে তোমার ইমেল চলে আসে। ইমেল জিনিসটা এতটা যে আমাদের ক্যারিয়ারের যোগাযোগের জন্য ইমেলটা সেইভাবে ব্যবহৃত হচ্ছে। এই যে এই দক্ষতাগুলি যদি কমপক্ষে এই দক্ষতাগুলি না থাকে, তুমি তোমার ক্যারিয়ারে কোনো ক্রমেই ভালো করার তুমি স্কোপ পাবে না। অবশ্যই তোমার এই বেসিক জিনিসগুলো তোমার থাকতে হবে। ইমেল করা, ইমেলের ছোটখাটো একটা ইমেল লেখা, যে লিখে যে টাইপ করে একটা ইমেল লিখে দেবে, তুমি পাঠিয়ে দিলা তোমার একটা মেসেজ, তোমার বসকে পাঠিয়ে দিলা, অথবা তোমার সহকর্মী কাউকে পাঠিয়ে দিলে, হ্যাঁ, বা তোমরা যদি এখনো তোমাদের শিক্ষার সময় যদি তোমরা করো, তোমাদের যে সহপাঠী যারা আছে তাদেরকে কোনো বিষয়ে ইমেল করে দিলে খুব সহজেই ডেটাটা আদান প্রদান করা যায়। তবে বিশেষ দক্ষতা, আইসিটি ভিত্তিক বিশেষায়িত দক্ষতাটা যেটা হচ্ছে তোমার প্রোগ্রামিং, তোমার ওয়েবসাইট নির্মাণ, কম্পিউটার প্রশিক্ষণ, কল সেন্টার, কম্পিউটার সায়েন্স, তারপর কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মোবাইল কমিউনিকেশন, রোবোটিক ইঞ্জিনিয়ারিং,
তারপরে ইমেজ প্রসেসিং, যে যে দক্ষতা, এই বিশেষ দক্ষতাগুলি কাদের জন্য? যারা যে আইটি বিষয়ক বা আইসিটি বিষয়ক চিন্তা ভাবনা করে যে আমি এই পেশায় যুক্ত হব, তাহলে এই চিন্তাগুলি ওরা করতে পারে যে আমি এই একটা সাইডে আমি যেতে পারি, আমি ইমেজ প্রসেসিং এ কাজ করব। লক্ষ লক্ষ টাকা ইনকাম করা যাচ্ছে ইমেজ প্রসেসিং করে এখন বর্তমানে আউটসোর্সিং এর মাধ্যমে। রোবোটিক ইঞ্জিনিয়ারিং তো সারা বিশ্বকে এখন লিড দিচ্ছে, কেউ তো রোবোটিক ইঞ্জিনিয়ারিং এ যায়। মোবাইল কমিউনিকেশন তাও সারা বিশ্বে লিডিং পর্যায়ে আছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স, কল সেন্টার, কম্পিউটার প্রশিক্ষণ, ওয়েবসাইট নির্মাণ, প্রোগ্রামিং, এগুলি প্রত্যেকটা এক একটা থেকে এক একটা তাদের নিজের জায়গায় প্রত্যেকটা কাজই, দক্ষতার কাজই তোমার নিজের জায়গায় সে সর্বোচ্চ পর্যায়ে আছে। আমি যে কোনো একটা দক্ষতা দেখে আমি কি করতে পারি, যে নিজেদেরকে গড়ে তুলতে পারি যে আমি এই কাজটা করব। ঠিক আছে, এটা নিয়ে কারো কি কোনো কথা আছে স্টুডেন্টস? স্যার কথা যদি না থাকে তাহলে আমরা এখানে আজকে শেষ করব, এবং ঠিক এই জায়গা থেকেই আগামী ক্লাসে আমরা শুরু করব। আগামী ক্লাসটা তো আমরা কিভাবে শুরু করব? আগামী ক্লাসে তো আমরা পরীক্ষা নেব নাকি? জি স্যার। জি স্যার, পোলিং ইয়ে করে স্যার, নেবেন আমাদের না তো স্যার? আগামী ক্লাসে স্যার পরীক্ষা। পোলিং করতে চ্যালেঞ্জে। হ্যাঁ, পোলিং করতে পারি, তারপরে আবার নাও করতে পারি। পোলিং করার দিকে চেষ্টা থাকবে। স্যার মানে কোন কোন চ্যাপ্টারের উপর যেন স্যার? তোমাদের অ্যাসাইনমেন্টটা করেছো কোন চ্যাপ্টার থেকে? প্রথম প্রথম চ্যাপ্টার থেকে স্যার, ফার্স্ট চ্যাপ্টার। জাস্ট অ্যাসাইনমেন্টের উপরে প্রশ্ন করা হবে। অ্যাসাইনমেন্টের উপরে প্রশ্ন, মানে ফার্স্ট চ্যাপ্টার পুরো থেকেও না? হ্যাঁ, অ্যাসাইনমেন্টের উপরে প্রশ্ন করা হবে। ঠিক আছে, ওকে স্যার। ওকে স্যার, আমাদের আইসিটির যোগ স্যার, পোলিংই কইরেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। তো ঠিক আছে বাবারা, পরবর্তী ক্লাস আবার সময় চলে আসছে, আর মাত্র 19 মিনিট আছে, 19 মিনিটের কম সময়। তো আগামী ক্লাস পর্যন্ত ভালো থাকো, আবার দেখা হবে আগামী ক্লাসে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালাম।